সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি এবং তানজিম শাফিন আছি। আর আমরা দুজনই, আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, লেখক ও গবেষক মোহাম্মদ মাহমুদুজ্জামান। তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং তার বেশ কিছু কাজ নিয়ে আমরা আজকে সকালে আলোচনা করব। আপনাকে শুভ সকাল। এবং আজকের এই বিশেষ দিনে আপনি অতিথি হয়ে এসেছেন। আরও একটা বিশেষ কাজও আপনি করেছেন, সেটি হলো সারা বাংলাদেশের যেই জুলাই অভ্যুত্থানের সময় যে গ্রাফিতিগুলো করা হয়েছিল দেয়ালে দেয়ালে, সেগুলো নিয়ে আপনার কাজ রয়েছে। সেগুলো আপনি ছবি তুলেছেন, সংগ্রহ করেছেন, একটা আর্কাইভ তৈরি করেছেন। জানতে চাচ্ছিলাম যে এই আর্কাইভ করতে গিয়ে আসলে কোন গ্রাফিতি দেখে আপনার মনে হয়েছিল যে হয়তো আপনার অশ্রু ধরে রাখতে পারেননি, কিংবা আপনার মনে হয়েছিল যে না, সত্যিকার অর্থেই আমরা সফল হয়েছি? ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং যমুনা টিভিকে ধন্যবাদ। আজ অবশ্যই একটি বিশেষ দিন, 5ই আগস্ট, যেটা 36 জুলাই হিসেবে সবাই পরিচিত, এবং এটি বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তারিখ হিসেবে সবসময় কিন্তু বিবেচিত হবে। তো বেসিক্যালি আমি একজন সাংবাদিক হিসেবে জুলাইয়ের যে আন্দোলন 2 বছর আগে, সেটা পুরোটাই শুরুর সময় থেকে কিন্তু দেখার সুযোগ হয়েছে। এবং আপনারা জানেন সেটা প্রথমে ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং জুলাইয়ের একটা বড় বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী শব্দটাই কিন্তু এখন হারিয়ে গেছে। আমরা কিন্তু এখন কোথাও বলি না, কিন্তু যে বৈষম্যহীন সমাজের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটাই হচ্ছে যে আসলে কোনো সমাজে কোনো বৈষম্য থাকবে না, সেটাই হচ্ছে কিন্তু মূল বিষয়। সেটা নিয়ে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল। তো আন্দোলন যখন চলছিল তখন কিন্তু গ্রাফিতে ওভাবে লেখার কোনো সুযোগ ছিল না। তারা যেটা করতেন, তখন হাতে লিখে কোনো রকমে স্প্রে করে হাতে লিখে দিতেন, এবং একটা ব্লক তৈরি করা হয়েছিল। ব্লকের মধ্যে শুধু কালিটা দিয়ে তারা কিন্তু দ্রুত করে ফেলতেন। এবং যারা গ্রাফিতে এঁকেছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তো এর মধ্যে একজন আছেন, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে, আপনি দেখবেন যে হত্যাকারী একটা শব্দ আছে, হতে হত্যাকারী। তো হর শব্দটা লিখতেই তার তখন ভয় লাগছে যে আমি লিখতে পারবো কিনা, এরকম একটা পরিস্থিতি। ধরা পড়ে গেলে তো তাকে তো নির্যাতনের শিকার হতেই হবে। এবং সেটা হচ্ছে যে প্রথম দিকে সমস্ত কিছু আপনি দেখবেন যে হ্যাশট্যাগ দিয়ে বা হাতে লিখে এই কাজগুলো হয়েছে। কিন্তু একটা সময় যখন 5 তারিখ হয়ে গেল, তারপর থেকে কিন্তু ছবির ব্যাপারটা আসলো। তো আপনি যেটা বলছিলেন যে আসলে কেন আমি এই বিষয়ে আগ্রহী হলাম, আমি এই জেনারেশনটার ব্যাপারে খুবই আগ্রহী। এই জেনারেশনটা নিয়ে অনেক ধরনের অপপ্রচার আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই জেনারেশন হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময় জেনারেশন, রাইট? কারণ হচ্ছে ওরা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গেছে এবং ওদের ভাষাটা আলাদা। এটা কিন্তু একটা জেনারেশন ওয়ার বলতে পারেন আপনি, এটা ক্ল্যাশ অফ জেনারেশনও বলতে পারেন। আমার কাছে সেটাই মনে হয়েছে। এবং আপনি দেখবেন এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই কিন্তু একই ঘটনা ঘটছে। কেন ঘটছে? কারণ সারা পৃথিবীতে এই জেনারেশনটা একটা করোনার মধ্য দিয়ে গেছে। আমাদের কিন্তু স্কুল ছিল, কলেজ ছিল, কলেজ জীবনটা খুব সুন্দর কেটেছে। কিন্তু আমার যে ভাগ্নি বা ভাতিজি, আমি যাদেরকে আমার যারা পরবর্তী জেনারেশন, তাদের কারো স্কুল জীবনের 2 বছর চুরি হয়ে গেছে, কারো কলেজ জীবনের 2 বছর চুরি হয়ে গেছে, কারো ইউনিভার্সিটি জীবনের 2 বছর চুরি হয়ে গেছে। তো এই যে জীবন থেকে এতগুলো বছর বা এত বড় সুন্দর সময়টা তাদের চুরি হয়ে গেছে, এটা কিন্তু সারা পৃথিবীতে একসাথে হয়েছে, পুরো পৃথিবীর। তো যার ফলে তাদের মধ্যে কিন্তু এক ধরনের অসহায়ত্ব তৈরি হয়েছে। এবং আমরা এইটাকে কখনোই কিন্তু গুরুত্ব দেইনি। আমরা সবসময় বলি ওরা কথা শোনে না, ওরা ওটা, নানান ধরনের নেতিবাচক কথা আমরা বলি। কিন্তু ওদের যে একটা অস্তিত্ব আছে, আমরা কিন্তু ওটা ভুলে গেছি। এবং আপনি দেখবেন যে গ্রাফিতির ক্ষেত্রে আমরা যদি বলি, সেখানে আপনি দেখবেন যে প্রত্যেকটা গ্রাফিতির মধ্যে নাম অনেক জায়গায় লেখা আছে, কিন্তু ম্যাক্সিমাম দেখবেন যে হাতের ছাপ। কেন? এটা আমি অনেক চিন্তা করে বের করেছি। এই হাতের ছাপটা হচ্ছে ওদের অস্তিত্বের প্রমাণ। আমি আছি, এই কথাটা যিনি আঁকছেন তিনি কিন্তু হাতে লাল রং দিয়ে একটা করে ছাপ দিয়ে দিচ্ছেন যে আমি আছি, এটা হচ্ছে আমার অস্তিত্ব, যেটাকে তোমরা অস্বীকার করেছো। এটি হচ্ছে বাস্তবতা। এবং আমাদের দেশে আপনি যদি দেখেন, এখানে কিন্তু আন্দোলন সেটা কিন্তু সবসময় হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন কিন্তু এই অঞ্চলে কিন্তু নতুন কোনো বিষয় না। 2500 বছর আগে যখন গৌতম বুদ্ধ বেঁচে ছিলেন, সেই সময় হর্ষাঙ্ক নামে একটা পরিবার এখানে শাসন করত। তাদের বিরুদ্ধে কিন্তু গণ আন্দোলন হয়েছে এবং গণ আন্দোলন করে রাজাকে কিন্তু নামানো হয়েছে। এটা হচ্ছে এই অঞ্চলে প্রথম আন্দোলন, যেটা 2500 বছর আগে হয়েছে। শুধু ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের এখানে 200-র বেশি
আন্দোলন হয়েছে। সো এটা আমাদের একটা মানে আমাদের রক্তের মধ্যে বলেন বা আমাদের যে ঐতিহ্যের মধ্যে বলেন যে আমরা কখনোই অন্যায়কে কিন্তু আমরা সহ্য প্রশ্রয় করতে আসলে দেইনি, এবং এই দেই না। নতুন প্রজন্ম বলেন বা আগামী প্রজন্ম বলেন সবসময় কিন্তু তারা দেশকে এগিয়ে নিয়ে গেছে। আপনার কালেকশনে যেভাবে আপনি কালেক্ট করেছেন, যদি ভুল না হয় 12,000-এর ওপর জি। সেটা আছে। এই পুরো গ্রাফিটিগুলোর মধ্যে কি আপনি কোনো প্যাটার্ন পেয়েছেন? বিকজ আমার কাছে মনে হয় যে এই জেনারেশন কালেকটিভ থিঙ্কার্স, তারা আসলে একইভাবে সবাই চিন্তা করে। তো গ্রাফিটিগুলোর মধ্যে কি কোনো প্যাটার্ন আইডেন্টিফাই করা হ্যাঁ গেছে? হয়েছে। আমি একটু বলি যে প্রথম যখন যেই গ্রাফিটিটা দেখে আমার মনে হলো যে ছবিগুলো তোলা উচিত, সেটা আমাদের মিরপুর, আমি মিরপুরে থাকি, মিরপুর 10 নম্বরে আপনারা জানেন যে ব্যাপক সেখানে মারামারি হয়েছে। যখন শেষ হলো তখন হঠাৎ করে একটা দেখলাম যে ধর্ম যার যার, দেশ সবার, এবং ওর মধ্যে বাংলাদেশ লেখা, বাংলাদেশটার মধ্যে তারপর বাংলাদেশের ম্যাপ দিয়ে বাংলাদেশটা লেখা। এইভাবে যে বাংলাদেশ লেখা যায় আমার কখনো এটা মাথায় আসেনি, এবং আমার কাছে মনে হলো এত ব্রিলিয়ান্ট আইডিয়া। এইটা দেখার পর আমি তোলা শুরু করলাম। আমি আগে যেগুলো তুলেছি সেগুলো হচ্ছে লেখা, এরপরে এই ছবিগুলো তোলা শুরু করলাম, এবং পরে মোটামুটি সারা বাংলাদেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো প্যাটার্নের কথা যেটা বলছেন, স্বাভাবিকভাবেই, কারণ এখন হচ্ছে ইন্টারনেট ইউজ করছে সবাই, ফেসবুক দেখে একটা আরেকটা দেখে তার অনুপ্রাণিত হয়েছে। তা কিন্তু আবার ঢাকার বাইরে যদি যান, ঢাকার বাইরে অসাধারণ সব আমি কিন্তু পেয়েছি। আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরুন এটা আমি কোথাও পাই নাই, একটা রংপুরের স্কুলের ভেতর, প্রাইমারি একটা বাচ্চাদের স্কুলের ভেতরে একটা ওয়ালে এই গ্রাফিটিটা দেখা আমি প্রায় 2 মিনিট দাঁড়িয়েছিলাম ছবি তোলার আগে। একটা পেন্সিল, সেটাকে গিলোটিনের মধ্যে দেয়া হয়েছে। সেখানে গিলোটিনের মধ্যে পেন্সিলের মাথাটা, গিলোটিনটা পড়বে, ওখানে লেখা মাথা কাটিয়া দিলেও আবার জেগে উঠব। তো আপনি এই যে চিন্তা, এই যে ভাবনার কথাটা বলছেন, তো এইটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম, এবং জেলাভিত্তিক কিছু গ্রাফিটি হয়েছে। যে 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 জয়পুরহাট, তারপর হচ্ছে রংপুর, আবার এদিক দিয়ে আপনি যদি চট্টগ্রামে যান সেখানে নিজস্ব ভাষায় হয়েছে। আমি ঢাকায় যেটা পাচ্ছি ঘুষ চাইলে ঘুষি, সেটা চট্টগ্রামে হচ্ছে ঘুষ চাইলে মাজুম, মানে তাকে ঘুষি দেওয়া হবে। অর্থাৎ ভাষাগত কিন্তু অনেক নিজস্বতা তৈরি হয়েছে। আবার একটা গ্রাফিতে তোলার জন্য আমি গিয়েছি মহেশখালীতে, কারণ ওইটা শুনেছে ওখানকার থানায় আঁকা হয়েছে। তো সেটা খুঁজতে গিয়ে দেখলাম সেখানে লেখা আছে যে একজন ঘুষ দিচ্ছেন নিচে টেবিলের নিচ দিয়ে, উপরে লেখা মুরব্বি মুরব্বি হুম। এটা অসাধারণ একটা গ্রাফিতি, এবং এটা কিন্তু আঁকা হয়েছে আপনার মহেশখালী থানার মধ্যে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন সব। তারপর সুনামগঞ্জে রাতের বেলা, অনেক রাতে 11টার সময় ফিরছি, হঠাৎ করে একটা মনে হলো গ্রাফিতির মতো কিছু একটা মাত্র গ্রাফিতি, পুরো বলে আর কিছুই নেই। কাছে গেলাম, গিয়ে দেখলাম কয়েকটা ভূতের ছবি। তো ভূতের ছবি এটা কেন? তো পরে লাইট, এক হাতে মোবাইলের লাইট জ্বেলে আরেক হাতে ছবি তুললাম, তো সেখানে লেখা হচ্ছে রাতের ভোট আর না, মানে ভূতরা এসে ভোট দিচ্ছে বা মৃত মানুষ এসে ভোট দিচ্ছে, সেটা আর হবে না। এই যে আপনার শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, এটা সারা বাংলাদেশে এটা একটা জোয়ার। এবং আমি মনে করি যে এখানে যে আবেগটা, এখানে কিন্তু স্কুলের বাচ্চারা এঁকেছে বিভিন্ন। একজন বাবার সাথে কথা হচ্ছিল উত্তরবঙ্গে, তিনি বলছিলেন যে আমার ছেলে মেয়েকে আমি ধরে রাখতে পারছিলাম না, তাদেরকে তাদের বাসার যে রং ছিল সেটা দিয়ে কিন্তু তারা ছবি এঁকেছে। তো কি হয়েছে, তারা কিন্তু তাদের অনুভূতিটা প্রকাশ করেছে। আমরা কিন্তু সবচেয়ে বড় ভুল করছি কি, আমরা হয়তো ঢাকা শহরে বা 2-1 জনকে দিয়ে পুরো বিষয়টাকে বিবেচনা করছি। এটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়েছে, এবং বাংলাদেশের আগামীর প্রজন্ম তারা কিন্তু এটা বিশ্বাস করে যে বাংলাদেশ চেঞ্জ হবে, এবং ওই চেঞ্জের তাদের অনুভূতিটাই কিন্তু তারা দেয়ালে তুলে নিয়ে এসছে। এবং তারা মনে করে যে আসলে তারা এই পুরো আন্দোলনের আসলে একটা অংশ, মানে তারাও কোনো না কোনো ভাবে প্রত্যেকেই কিন্তু এই একাকৃতিত্ব কাকেও দেওয়া সম্ভব না। এই জেনারেশনের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, তারা অংশগ্রহণ করতে চায়। হ্যাঁ, তাদেরকে আপনাকে কিন্তু অংশগ্রহণ করতে দিতে হবে। হাতের ছাপের অর্থ কিন্তু আমি আছি, তো আমাকে বলতে দিতে হবে। আপনি চাইলেই বন্ধ করে রাখতে পারবেন না। আর একটা বিষয় কি, প্রত্যেকটা জেনারেশনই পরের জেনারেশনকে মনে করে তারা আসলে বিয়েতে নাই। হ্যাঁ, এটা আমাদের আগের জেনারেশন তাই মনে করেছেন, এবং আমার ধারণা তারও আগের জেনারেশন একই কথা মনে করেছেন, কিন্তু পরিবর্তনটা কিন্তু আসে। এটা একটা প্যারাডক্সের মতো আর কি, সবসময় থেকে যায়। একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি এই এত দেয়াল লেখা গ্রাফিতি পর্যবেক্ষণ করেছেন এবং দেখেছেন, আপনার উপলব্ধিগুলো আমরা শুনছিলাম, এখান থেকে তরুণদের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেটির তো একটু আভাস পাওয়া যায়। সেই বাংলাদেশ পুনর্গঠনের জন্য আসলে কোন কোন জায়গায় কাজ করা দরকার, কিংবা সেই বাংলাদেশটি বা কেমন?
আচ্ছা, পুনর্গঠনের বাংলাদেশ কি স্বপ্নের বাংলাদেশ বলতে পারি আমরা। ওরা যেই বাংলাদেশটাকে চায়, এখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, তারা পরিচ্ছন্ন শহর চায়, পশু পাখির প্রতি তারা নিরাপত্তা মমতা চায়, তারা মানে যারা সিনিয়র সিটিজেন আছে তাদের নিরাপত্তা চায়। হেন কোনো বিষয় নাই যেটা একটা কল্যাণ রাষ্ট্রের জন্য, যেটা একসময় আমাদের ছিল, হাজার বছর আগে আমাদের যেটা ছিল। পাহাড় এবং সমতলের যে ডিবেট, সেটাও কিন্তু বারবার পাহাড় এবং সমতলের ডিবেটে আমার কাছে এটা অসাধারণ অসংখ্য গ্রাফিটি এখানে আছে। তো এখানে শুধু এটাও না, আমাদের ইসলামিক ক্যালিগ্রাফি হয়েছে, যেটা একেবারে মানে কোথাও আসে না সাধারণত, কিন্তু প্রচুর ক্যালিগ্রাফি হয়েছে। অর্থাৎ সব ধরনের ধর্মীয় আপনার ধর্মগ্রন্থ থেকে লাইন নিয়ে হয়েছে, নানানভাবে হয়েছে। তারা সব কিছু মূলে একটা সুন্দর বাংলাদেশ চায়, যে বাংলাদেশের নিরাপদে সে কাজ করতে পারবে, একটা চাকরি পাবে, ভালোভাবে সে থাকতে পারবে। চাকরি আমাদের তো আসলে চাকরি বলতে আমি বলতে চাই সে উদ্যোক্তাও হতে পারে, অর্থাৎ নিজের পায়ে সে দাঁড়াবে, একটা সুন্দর বাংলাদেশ থাকবে এবং সবাইকে নিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে দাঁড় করাবে। তো আপনি বলতে পারেন এটা কি 2 বছরে তো সব শেষ, এরকম কথা আমরা শুনছি যে 1 নম্বর হচ্ছে চুরি হয়ে গেছে। তো প্রথমে যেটা বলছিলাম, চুরি শুধু একটা শব্দই হয়েছে, বৈষম্য বিরোধী শব্দটা চুরি হয়ে গেছে, আর কোনো কিছুই চুরি হয়নি। আমাদের স্বপ্ন চুরি হয় না, কারণ এটা ইতিহাসের ধারা। এরকম একটি বিপ্লব হওয়ার পরে বা এরকম একটা পরিবর্তনের পরে অনেক ধরনের চেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, সারা পৃথিবীতেই তাই। এটার অর্থ এই না যে আমরা পিছিয়ে গেছি, এটার অর্থ এই না যে আমাদের দেশ আবার পিছিয়ে গেছে। এটার অর্থ, এটা যদি হতো তাহলে আজ কিন্তু আমরা বসে থাকতে পারতাম না, আজ হয়তো যমুনা টিভি অন্য কিছু প্রচার করতো। অবশ্যই। কিন্তু আমরা কিন্তু এগোচ্ছি, পরিবর্তনের পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু এগোচ্ছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল্লাহ আবু সাইদ আমাদের ক্লাসে একটা কথা বলতেন যে একটা গাড়ি যখন পাহাড়ে ওঠে তখন সে কিন্তু উপর দিকে উঠছে, আবার যখন সে নামে তার অর্থ এই না সে নিচে নেমে যাচ্ছে, কারণ সে পরের পাহাড়টার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। তো একটা জিনিস, আপনার জীবন বলেন, আমাদের কাজ বলেন, সব কিছুতেই কিন্তু উত্থান পতন থাকে। এবং আপনি যদি ইসিজি রিপোর্ট দেখেন, আমাদের বেঁচে থাকাটাও হচ্ছে কিন্তু আপ এন্ড ডাউন, এখানে কিন্তু সোজা হয়ে গেলে আপনি শেষ। অর্থাৎ জীবন আপ ডাউন থাকবে। আমরা বলছিলাম যে আবু সাইদের প্রসারিত 2 হাত বাংলাদেশকে ধারণ করেছিল, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমগ্র মানুষকে জাগ্রত করেছিল। বিশ্বের বুকেও সেটি একটি সেই ছবিটি সবার কাছে একটি ইতিহাস, একটি অনুপ্রেরণা হয়ে আছে। বিভিন্ন দেশেই তাদের দেখেছি যে আবু সাইদকে অনুকরণ করা। কিন্তু ওইখানেও আমরা দেখলাম যে আপনি বলছিলেন বিরতিতে, ওখানে একটি গ্রাফিতি ছিল, সেই গ্রাফিতিটি সংরক্ষণ করা হয়নি। এই যে শুধুমাত্র গ্রাফিতি না, তাদের প্রতিবাদের ভাষা কিংবা আমাদের তো হারিয়ে যাওয়া ইতিহাসও অনেক, সংরক্ষণের যে অভাব, এই জায়গাটিকে আপনি আসলে কিভাবে দেখেন? একজন সাংবাদিক এবং গবেষক হিসেবে আপনার নিশ্চয়ই এই জায়গাতে খেয়াল আছে। এটা হচ্ছে যে শুধু আবু সাইদের ওখানে না, আবু সাইদ যেখানটায় গুলি খেয়েছিলেন ঠিক ওই জায়গাটা কিন্তু একটা বাংলাদেশের ম্যাপ আঁকা ছিল, ওইটা আমি ছবিটা তুলেও ছিলাম, কিন্তু এরপরে এটা মুছে গেছে। এটা শুধু না, রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচুর আমি এমন পেয়েছি রাস্তায় বড় বড় লেখা, সেগুলো এখন কিন্তু আর নাই। তো এটা সব কিছু রাখা সম্ভব না, কারণ বাস্তব কারণেও সম্ভব না। আমাদের ওয়েদার যেটা, দেয়ালে বৃষ্টির কারণে, রাজনৈতিক কারণে, পোস্টার, এইসব নানান কারণে কিন্তু ওগুলো হয়তো সব প্রিজার্ভ করা সম্ভব হবে না। আমি আমার চোখের সামনে তোলা অসংখ্য ছবি আমি দেখেছি নাই হয়ে যেতে, সেগুলো নাই। আমি কিন্তু ওই ধ্বংসগুলো আবার তুলে রাখার চেষ্টা করছি, কিভাবে ধ্বংস হচ্ছে এগুলো। তবে আমি কিন্তু শুরু থেকে গতবারও এই কথাটা বলেছিলাম যে আমরা প্রিজার্ভ করতে পারি কি না, অন্তত ঢাকা ইউনিভার্সিটি বা কোনো একটা বিশেষ জায়গা আমরা যদি ঘোষণা দিয়ে প্রিজার্ভ করি। লাইক মিশরে ওরা কিন্তু একটা রাস্তা, এটা মোহাম্মদ মাহমুদ রাস্তা ওটার নাম, সেখানে যে গ্রাফিতিগুলো আছে সেটা কিন্তু প্রিজার্ভ করা হয় অফিসিয়ালি। আর হিস্ট্রির প্রিজার্ভ যেটা আমরা বলছিলাম যে হিস্ট্রিটা কেন জানা দরকার, কারণ হিস্ট্রি তো মুছে যাওয়া সম্ভব না। আমাদের অতীতটা মহান ছিল, আমরা যদি নিজেদের যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে পারি আমাদের ভবিষ্যৎও কিন্তু মহান হবে। এবং এটির উপর আপনি একটা বইও লিখছেন, স্বর্গভূমি বাংলা। জি। তো এই বইটাকে আসলে বাংলার সেই স্বর্গভূমি যে ছিল সেই গল্পগুলোই কি বলে? এটা পুরোপুরি ইতিহাসের বই, এবং এটা হচ্ছে আমার অলমোস্ট প্রায় 2 দশকের কাজ। তো সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে সারাক্ষণে কিন্তু অনেক ধরনের নেতিবাচক প্রচারণা আছে, এবং স্পেশালি আমাদের ব্রিটিশ যখন শাসন চলছিল তখন একটা প্রচারণা হয়েছে যে আমরা হচ্ছে কেরানির জাতি, আমরা উদ্যোক্তার জাতি না, এবং আমাদের লেখাপড়ার সিস্টেম যেটা ছিল সেটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। কীভাবে হয়েছে আমি খুবই সংক্ষেপে বলি। আমাদের প্রাইমারি স্কুলে 98 রকমের লেখাপড়া করানো হতো, প্রাইমারি
পাঠশালায় বা যে একদম প্রাইমারি লেভেলে ওটা কিন্তু ধ্বংস করা হয়েছে। ওখানে কিন্তু একদম বাস্তব জীবনের শিক্ষাগুলো দেয়া হতো। আমাদের বাংলো যে কুড়ে ঘর সেটা কিন্তু সারা পৃথিবীতে লিড করছে বাংলো নামে। এই বাংলো কিন্তু বাংলা শব্দ থেকে এসছে। আমাদের পোশাক মসলিনের কথা যদি দেখি, সে মসলিন সারা পৃথিবীকে লিড করেছে। আমাদের জাহাজ সারা পৃথিবীতে গিয়েছে এবং ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন তাদের যে সভ্যতা, সেই সভ্যতা গড়ে উঠেছে আমাদের এই অঞ্চলের টাকায়। এবং অনেকে বলেন যে ব্রিটিশরা আমাদেরকে সভ্য করেছেন। তো আমাদের শেখ দিন মোহাম্মদ নামে এক ভদ্রলোক 1794 সনে এই অঞ্চলে প্রথম ইংরেজি বই লিখেছেন ব্রিটেন থেকে। সেখানে তিনি দেখেছেন, তিনি ওখানে ব্রিটেনে গিয়ে প্রথম রেস্টুরেন্ট খোলেন এবং আরেকটা অদ্ভুত জিনিস খোলেন, সেটা হচ্ছে গোসলখানা। এবং সেখানে ব্রিটেনের ভবিষ্যৎ দুজন রাজা এসে গোসল করেছে। সেটা তো আমরা জানি, বিকজ ওদের তো বাথ হাউস ছিল যেখানে সপ্তাহে একবার গিয়ে তারা গোসল করতেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে সভ্য কে কাকে করলো? এই প্রশ্নটাই আসলে আমরা এখন আমাদের দর্শকদের কাছে রেখে দিয়েছি যে সভ্য কে কাকে করলো। যদি সময় সুযোগ হয় অবশ্যই বইটা কিনে পড়তে পারি এবং তার সাথে মনে রাখতে হবে যে আমাদের যে ঐতিহ্য ছিল সেটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই স্বর্গভূমি আবারও পুনঃপ্রতিষ্ঠিত হোক বাংলার মাটিতে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আবারও একবার শুভ সকাল। শুভ সকাল।